হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আর হ্যাঁ, যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। যদি ভিডিওটার কোনো একটা অংশ আপনার মনের মধ্যে ভালো লাগা কাজ করে থাকে তাহলে ভিডিওটা শুরুতে প্লিজ বিনীতভাবে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটনে লাইক দিয়ে আপনার যতটুকু ইচ্ছা আমার ভিডিওটা অতটুকু কন্টিনিউ করে যেতে পারেন। নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে আমি যখনই আমার চ্যানেলের মধ্যে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদের কথা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা অবিরাম থাকবে। যদি কোনো কিছু জানতে চান নির্দ্বিধায় প্লিজ ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আসলে দেখা যায় কি কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে যে কমিউনিকেশনটা গড়ে ওঠে ওখানেই কিন্তু ভালোবাসাটা অনেক বেশি দ্বিগুণ বেড়ে যায়, আমি যেটা মনে করি। তো যাই হোক, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি কিছু করে থাকে বা বলে থাকে প্লিজ আমার আপু ভাইয়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন মূল ভিডিওতে ফিরে আসি। আজকে একদম ঘর সংসারের কাছ থেকে শুরু করে দিয়েছি। আপনারা প্রিভিয়াস ব্লগটাতে আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, আমি কি বলবো। আপনাদের কমেন্টগুলো পড়েছি আর আমি বারবার খালি আপনাদের কথাগুলো বারবার বলেছি আমার আত্মীয় স্বজনের সাথে। আসলে খুব বেশি ভালো লাগে যখন পজিটিভ এইসব কমেন্ট আসে, বারবারই খালি দেখতে ইচ্ছে করে। আজকে একদম নাস্তা খাওয়ার আগ থেকেই ঘর সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। হাজব্যান্ডকে তো সকালে অফিসে বিদায় দিয়েছিলাম, এরপর হচ্ছে আমার ছেলেটাকে নাস্তা পানি খাইয়ে স্কুলে দিয়ে এসেছিলাম। তো আমার মেয়েটাকেও খাইয়ে দিয়েছি, তবে আমি এখনও খাইনি। আমি ভাবলাম ঘরের কিছু টুকটাক কাজ আছে এগুলো একটু করে নিয়ে তারপর মূলত আমি নাস্তাটা করতে যাব। এছাড়াও আজকে আবার দুপুরবেলা রান্নাবান্নাও আছে। আর হ্যাঁ, আপনারা অনেকে হয়েছে আমার রান্না যে করি আমি কিছু হাঁড়ি পাতিল আপনারা দেখতে চেয়েছেন, তো সেগুলো আজকে একটু ডিটেলস একটু দেখাবো। আর আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ার ইচ্ছা আছে, দেখি কতটুকু পারি। এখানে হচ্ছে আমি আমার লিভিং রুমটা আজকে একটু গুছাচ্ছি। বাকি রুমগুলো গুছানো হয়ে গিয়েছে, তবে ডাইনিং রুমটা আছে আর হচ্ছে কিচেন আছে, সেই সাথে হচ্ছে এই লিভিং রুমটা এখন গুছাচ্ছি। টিভি ক্যাবিনেটের উপরে হচ্ছে সব কিছু সরিয়েছে, এগুলো একটু ক্লিন করেছে। আমার শোপিসগুলা যা যা সবসময় থাকে আসলে সেগুলো তো আছেই, এছাড়াও আরও কিছু অ্যাড করেছি। কিছু মাটির শোপিস, ক্যান্ডেল, ভিন্টেজ একটা ঘড়ি, তারপর শামুক, মানে এক্সেট্রা এক্সেট্রা এইসব কিছু দিয়ে আসলে আমার শৌখিনতার জিনিস যা আছে আর কি, আমার শখ করে কেনা, সেগুলো দিয়ে মূলত আমি আমার ঘরখানাকে যেহেতু সাজিয়ে রাখি। তো লিভিং রুমের মধ্যেও মানে আছে যা আছে আলহামদুলিল্লাহ, ওগুলা দিয়ে আমি আমার ঘরটাকে সাজিয়ে রেখেছি। তো লিভিং রুমের কর্নার সেলফ, তারপর টিভি ক্যাবিনেটটা এবং সোফা টোফা যা আছে সব কিছু ঝেড়েছি। আমার মেয়েটা হচ্ছে 3 সিটের সোফাতে বসে সে টিভি দেখছিল, তো বারবার বলছিল আমাকে কিন্তু দেখাবে না তুমি, আমি বারবার বলছি। তো আমি বলছি যে ঠিক আছে মা, আমি দেখাচ্ছি না তোমাকে। তো যাই হোক, ঘরটা গুছানোর পরে কি যে ভালো লাগে কি বলবো, খুব বেশি শান্তি লাগছিল। আর আমার বিল্ডিংয়ের পাশেই তো একদম বিল্ডিং আর একটু উঠে গিয়েছে, আমার ঘরটা এত বেশি অন্ধকার আমি কি বলবো। তো মানে দেখা যায় কি লিভিং রুমটাতে ভিডিও করলে ওরকম ভালো আসতে চায় না। আর যখন জানালার পাশ দিয়ে ভাই মানে ওই লোকগুলা কনস্ট্রাকশনের লোকগুলা কাজ করে, জানালা তো খুলে কাজ করা একদমই যায় না। তবুও আসলে মানিয়ে গুছিয়ে নিয়েই তো আমাদের জীবনটাকে চালাতে হয়, তাই না? তো আমিও সেরকম মানিয়ে গুছিয়ে জীবন চালাচ্ছি। ঘর গুছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ডাইনিং রুমটা ভাবলাম যে নাস্তা খাওয়ার পরেই গিয়ে ডাইনিং টেবিলটা গুছিয়ে ফেলবো, তাহলে আমার হেল্পিং হ্যান্ড আপা আসলে আমাকে ঘর ঝাড়ু এবং ঘরটা মুছে দিয়ে চলে যাবে। সকাল সকাল আসলে যদি ঘুম থেকে উঠা হয় তাহলে কিন্তু একদম সব কাজ তাড়াহুড়া করে কমপ্লিট করা যায়। শীতের এই দিনে যদি একটু তাড়াহুড়া করে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি অলসতা না করে এই কাজগুলো করে ফেলা যায় আর কি, আমার মনে হয় কি মানে সারাদিনটা একটু বড় হয়ে যায় এবং রিল্যাক্স একদম খাওয়া দাওয়া করে দেন 3টার মধ্যে দেখা যায় একটু রেস্টও নেওয়া যায়। তো আমার নাস্তা রেডি করতে চলে আসলাম, ভাবলাম শোকেস থেকে একটা কাপ নামিয়ে নিয়ে আসি। তো পছন্দের এই কাপটা নিয়ে আসলাম। এই কাপটা আমার এত বেশি পছন্দ কি বলবো,
বলবো, ছড়ানো ছিটানো তো দেখা যায় চা কফি মানে যখন সার্ভ করি দেখতে ভালো লাগে। আমার যে রেইনবো প্লেটটা আছে সেটা নিয়েছি, পরোটা বানিয়েছিলাম তো আমার জন্য 2টা কেটে নিয়েছি। আর শিম তরকারি বাসি হলে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো গতকাল হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, তাও আবার দেশি মাছ দিয়ে। তো একটু ল্যাপটপ রয়ে গিয়েছে, তো সেগুলো একটু গরম করে বাটিতে সার্ভ করে নিলাম আর একটা ডিম পোস্ট করে নিলাম। সেই সাথে ধোঁয়া ওঠা 1 কাপ দুধ চা নিয়ে নিয়েছি। পছন্দের এই মানে ঘটি বাটিতে খেতে কিন্তু ভালোই লাগে, অন্যরকম একটা ফিল জাগ্রত হয়। আপনারাও কিন্তু শোকেস এরকম তুলে রাখবেন না, শখের বসে জিনিস কিনবেন আর শখ করে আয়েশ করে খাবেন, দেখবেন অনেক বেশি পজিটিভ ফিল করবেন, অন্যরকম একটা ভালো লাগে। দিন শেষে কিন্তু দেখবেন এগুলাই হচ্ছে আপনার সুখের কারণ, অনেক বেশি শান্তিতে থাকবেন। আমি যেমনটা থাকি, এই যে আমি এই সাধারণ গটি বাটিগুলো নামিয়ে খাচ্ছি না, আমার এত বেশি ভালো লাগে। আমি এই ছোট ছোট জিনিসগুলোতে খুব বেশি সুখ খুঁজে পাই, যেটা সত্যি কথা। তো এখানে হচ্ছে আমি চাটা একটু চুমুক দিলাম যে একটু খেয়ে দেখি। চাটা যখন ঢালছিলাম এত সুন্দর ফেনা উঠেছে, আমি কি বলবো, আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে। তা আগে ভাবলাম যে নাস্তা টেবিলে নিয়ে দেন আগে হচ্ছে চাটা আমি টেস্ট করব, দেখি খুব মজা হয়েছে। তো আমি কিন্তু হাত দিয়ে দেখিয়েও দিয়েছি। আমি কিন্তু খুব বেশি ক্ষুধার্ত, যেহেতু সকাল সকাল আমি অনেক কাজ করেছি। আমি আমার মাস্টার বেডরুমটা পরিষ্কার করেছি, লিভিং রুমটা তো অনেক স্ক্রিনেই করলাম। আমার আবার সেকেন্ড বেডরুম যেটা, ওটার হচ্ছে বেডশিট চেঞ্জ করতে হবে, এক গাদা কাপড় চোপড় আছে ওই রুমে, তো ওগুলা হচ্ছে আজকে চেঞ্জ করব। তো অনেক বোঝা, আসলে শীত আসার আগে আগে দেখা যায় কি এই কাজগুলো যদি করে ফেলা যায়, দেখা যায় কি বেশি শীত আসলে কিন্তু আর করতে ইচ্ছা করে না, অলসতায় ধরে। তো ডিপ ক্লিনিংয়ের অনেক কাজ থাকে, আসলে কয়দিন যদি একটু অলসতা করে না ধরা হয়, আমার মনে হয় কি পরক্ষণে এই কাজগুলো কিন্তু মাথার উপর বোঝা হয়ে দাঁড়ায়। তো বলতে পারেন আমার সেই দিনটা অনেক বেশি ব্যস্ততায় কেটেছে। আমি হচ্ছে গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল, তো এইসব ঘরের কাজকর্ম করে আমার হাত এত ব্যথা, আমি রিপ্লাই কি দিব আর ভয়েস কি দিব, এডিট কি করব, আমার হাতের যন্ত্রণা আমি মোবাইলে ধরতে পারছি না। আজকেও যে আমি ভিডিও এডিট করেছি বা ভয়েস দিয়েছি, আমি কি বলবো, আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তো যাই হোক, নাস্তা পানি সব কিছু খাওয়া শেষ। তো এখন একটু থালা বাসনগুলো সিঙ্কে নিয়ে আসলাম, তো এগুলা হচ্ছে ধুবো। আর আমার যে কিচেনে যে এই গাছটা থাকে, এটা নিয়ে হচ্ছে শাহাবুদ্দিন মোহাম্মদ আইডি থেকে আমার প্রিয় আপুটা কমেন্ট করেছিল, আপু আপনার ভিডিওগুলো সত্যি আমার কাছে খুব ভালো লাগে, আপু আপনি কিভাবে মানি প্ল্যান্টের যত্ন নেন, পানিতে আর রান্নাঘরের কোণে রেখেছেন, পাশে জানালা নেই মনে হয়, গ্রোথ করেন কিভাবে। তো আপু তোমাকে উদ্দেশ্য করে আমি বলছি, আমি তোমার কমেন্টের আনসার দিতে লেট করে ফেলেছি, যেহেতু আপু একা হাতে আমি ভিডিওর এই কাজকর্ম সংসারের একা হাতে সব কিছু সামলাতে হয়, আমি না পেরে উঠি না। 8-10 জনের সাথে যদি আমাকে কম্পেয়ার করতে যান তাহলে আমি বলবো আপনারা ভুল করছেন। আমি আমার মতো, অন্যজন অন্যজনের মতো। আপনারা হয়তো অনেকের ভিডিও দেখেন, অনেকে আবার রিপ্লাই, যখন আপনারা কমেন্টটা করেন রিপ্লাইটা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আমার এত সময় নেই বাপু, আমি যখন সময় পাই তখনই আস্তে ধীরে রিল্যাক্সে আনসারটা দিই। তবে আমি কাউকে কমেন্টের আনসার ছাড়া কখনোই রাখি না, দেরিতে হলেও আমি সবার কমেন্টের আনসারগুলো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, সম্মানের সহিত। তো যাই হোক, আসলে আপু 2টা কমেন্ট করেছিল আমাকে যে আপু তুমি এখন আমার আনসারটা দিলে না, এই জন্য আপু আমি কথাটা বলতে বাধ্য হয়েছি। তোমার জায়গা থেকে ঠিক আছে, তবে আমার সমস্যাটাও তো আমাকে বুঝতে হবে, সময় করে তারপরে মূলত আমাকে রিপ্লাইটা দিতে হবে। তো আপু তুমি কিন্তু খারাপভাবে নেবেন আমার কথাগুলোকে, অনেকেই আছে এক একজনের সাথে এক একজনকে এরকম গুলিয়ে ফেলে, তো সেই জন্য আসলে আমার জায়গা থেকে আমি এই কথাগুলো বলতে একটু বাধ্য হয়েছি। এদিকে হচ্ছে আমার যে ডিমের ঝুড়ির মধ্যে ডিম শেষ হয়ে গিয়েছিল, তো ডিমগুলো আবার রেখে দিয়েছি কিছু। সেই সাথে হচ্ছে যেসব থালা বাসন এতক্ষণ এইটো ছিল সেগুলো আবার সুন্দর করে পানি ঝরিয়ে ক্লিন টিন করে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আমার এই সাদা যে বাটিগুলা, এগুলো আমার এত বেশি ভালো লাগে, আসলে আমি যখন রেসিপির ভিডিওগুলো করি তখন এই ছোট ছোট কিউট বাটিগুলো কিন্তু আমার খুব কাজে লাগে। তো আমি সব শোকেস থেকে নামিয়ে এই কর্নারে রেখে দিয়েছি, যাতে আমি রান্নার সময় একদম ইজিলি এই বাটিগুলো নিয়ে আমি কাজ করতে পারি। তো আপু তোমাকে উদ্দেশ্য করে বলছি, আমার এই মানি প্ল্যান্টের এই গাছটার কোনো যত্ন নিতে হয় না। এমনি তো মানি প্ল্যান্ট গাছটাকে কোনো বাড়তি টেক কেয়ার করতে হয় না, অন্যান্য গাছ দেখা যায় কি রোদ ছাড়া হয় না, একটু রোদে রাখতে হয়, আবার ছায়াতে রাখতে হয়, তবে মানি প্ল্যান্টের গাছটাকে কোনো যত্ন নিতে হয় না। তুমি খেয়াল করেছো কিনা জানি না, যখন আমি এই গাছটাকে একটু ওয়াশ করছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছি নতুন পাতা গজিয়েছে। তো আমি না এটা দেখিনি, ওই সময় ওয়াশ করতে গিয়ে দেখছিলাম, তো খুব বেশি ভালো লেগেছে, তখন ভাবলাম আপুর সাথে একটু শেয়ার করে ফেলি। তো মানি প্ল্যান্ট গাছ যেগুলো পানিতে রাখা হয় এগুলো তেমন টেক কেয়ার করতে হয় না, পানিটা যখন
নোংরা হয় একটু চেঞ্জ করে দিলেই হয়ে যায়। আর কিচেনে যেহেতু থাকে আমার এটা সবসময়, তুমি তো দেখেছো কিচেনের ওই পাশে কোনো জানালা নেই, ওই পাশেই থাকে। তো জানালা দিয়ে যতটুকু আলো ছায়া আসে অতটুকুতেই কিন্তু আমার এই মানি প্ল্যান্ট গাছটা হচ্ছে। আমি যে বাড়তি করে এটাকে বাইরে রেখে আসি সেটাও না, মানে কিচেন থেকে বাইরে অন্যান্য রুমে, ওটা ওখানেই থাকে, ওখানেই ভালো গ্রোথ হচ্ছে। আর তেল কাজটাও কিন্তু হয়নি আমার গাছের পাতাটা। তো তুমি যদি পানিতে এরকম মানি প্ল্যান্ট গাছ রাখো, কিছুদিন পর পর পানিটা চেঞ্জ করে দিবা, দেখবে অনেক ভালো থাকে। আর অনেকের হাতে হয়েছে গাছ হতে চায় না, তাদের কথাটা ভিন্ন রকম। আমার হাতে আবার মাশাল্লাহ হয়। আর যখন শিকড়টা একটু বড় হয়ে যাবে তখন হচ্ছে ওটা একটু ছিঁড়ে আবার সুন্দর করে রেখে দিও পানির মধ্যে, অল্প একটু শিকড় থাকে যাতে গাছের মধ্যে। অনেক সময় কি হয় কি, মানে পানিতে যে গাছগুলো রাখে শিকড় অনেক বড় হয়ে যায় পানির ভিতরে, তো ওগুলো একটু কেটে ফেলে দিয়ে অল্প একটু রেখে দিবে শিকড়, যাতে গাছটা একটু গ্রোথ করতে পারে। তো যাই হোক আপু, আমি তোমার জন্য যতটুকু সম্ভব আমি জানি অতটুকু বলে দিয়েছি। যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট করে জানাবো, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আমি কিচেনের কাজকর্ম শেষ করে আমি সাথে সাথে আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলেছি। আর নতুন যে কাপটা আমি নামিয়েছি এটা আবার ডাইনিংয়ে একটু রেখে দিয়েছি, ভালোই লাগছে দেখতে। এখানে হচ্ছে আমার যে ব্যবহার করা যে হাঁড়ি পাতিলগুলো নিয়ে এই কয়টা দিন এত বেশি প্রশ্ন এসেছে, তো আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে সেই সব হাঁড়িগুলো নিয়ে এসে একটু দেখানোর জন্য। আমি যে প্রিভিয়াস ব্লগটাতে আমি পাউরুটি সেঁকেছিলাম, তো ওখানে হচ্ছে এক আপু আমাকে বলেছিল আপু কালো এটা কী ছিল। তো আপু আমাকে মেসেঞ্জারেও নক দিয়েছিল, আমার ফেসবুক পেজে ভিডিও ব্লগার সুবর্ণ ওই ফেসবুক পেজটাতে মেসেঞ্জারে নক দিয়েছিল। তো এটা হচ্ছে এমজিসি ব্র্যান্ডের একটা ফ্রাই প্যান, যেটার হ্যান্ডেলটা হচ্ছে একটু ব্যাম্বো টাইপের। আর ফ্রাই প্যানটা হচ্ছে মেইন যেটাতে আমরা ভাজবো ওইটা হচ্ছে গ্রানাইটের। তো এমজিসি কোম্পানি কিন্তু খুবই ভালো। তো এটা হচ্ছে একটা ফ্রাই প্যান, আমি তোমার জন্য বলে দিয়েছি, দেখিয়েও দিয়েছি। এটা আসলে এত বেশি বড়, একটা ব্যাডমিন্টনের মতো। তো খুব বেশি ভালো লাগে আসলে এরকম ছড়ানো ছিটানো জিনিসগুলোতে রান্নাবান্না করতে। আমি কিন্তু খুব মানে আয়েশ করে এই ফ্রাই প্যানটাতে মানে ভাজাভুজির কাজটা করতে পারি। তো এই ফ্রাই প্যানটা মূলত মনে হয় 1600 নাকি 1700 টাকা এরকম নিয়েছিল আমার থেকে। এটা কত সিএম আসলে মনে নেই, 26 আসলে। যাই হোক, ভুল বলতে চাই না, মনে নাই যেহেতু। তো যাই হোক, আমার এই ফ্রাই প্যানটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, মনে হয় আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দামটাও হয়তো আমার একটু ভুল হতে পারে, তবে 1500-1600 এরকম রেঞ্জের মধ্যে হবে আর কি। তো আপুর জন্য আমি ওই ফ্রাই প্যানটা দেখিয়ে দিয়েছি। আরও কিছু আপুর ইনকোয়ারি ছিল, ছোট যে ওই ফ্রাই প্যানটাতে আমি ডিম পোস্ট করি ওটি একটু দেখানোর জন্য, ওটা কিসের, ওটা ছিল কিয়ামের। ওটা হচ্ছে আমি যখন প্রেসার কুকার কিনেছিলাম কিয়ামের, তখনকার সাথে হচ্ছে ওই ছোট্ট ফ্রাই প্যানটা গিফট দিয়েছিল। তো ওইভাবে হচ্ছে আমি ফ্রাই প্যানটা কালেক্ট করতে পেরেছি। ওটাতে আমি বেশিরভাগ ডিমটাই পোস্ট করি, তেমন কিছু করা হয় না। তো যাই হোক, ওটার কথা আমি বলে দিয়েছি। আর হ্যান্ডেলটা তো খুবই ভালো, ওই ছোট ওই ফ্রাই প্যানটার ওরকম হ্যান্ডেলগুলো আমার খুব বেশি ভালো লাগে, যেগুলো একদম মানে যেখানে আমরা ভাজবো ওইটার সাথে একদম সংযোগ করা থাকে একদম। তো ওই ফ্রাই প্যানগুলো আমার খুব ভালো লাগে। এখানে হচ্ছে আর একটা মিল্ক প্যান দেখাচ্ছি, এটাও কিয়ামের। এটা হচ্ছে আমার মা আমাকে গিফট করেছিল, খুবই ছোট। এটাতে হচ্ছে আমি দুধ জাল করার জন্য বা চা বানানোর জন্য আমি এটা মানে ইউজ করে থাকি। তো এটার ঢাকনাটাও আছে, ঢাকনাটা কখনো দেখানো হয়নি আপনাদেরকে, ভাবলাম একই সাথে দেখিয়ে ফেলি। তো এটার যে হ্যান্ডেলটা আছে, অনেক সময় যখন চুলার হিটটা আমরা জোরে দিয়ে ফেলি তখন দেখা যায় কি হ্যান্ডেলটা মানে উনে যেতে চায়, মানে গলে যেতে চায় গরমের তাপে। তো এই জন্য আমি দেখিয়ে দিয়েছি, ওসব পাতিলগুলো ইউজ করার টাইমে চুলার আঁচটা মিডিয়াম করে দেবেন, তাহলে হ্যান্ডেলগুলো নষ্ট হবে না। আমার হ্যান্ডেলটা একটু নষ্ট হয়ে গিয়েছে নিচের দিকে, আমি দেখিয়ে দিয়েছি। তো আমার ওই প্যানটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের সাথে। ওটা যেহেতু গিফট পেয়েছি আমার মায়ের কাছ থেকে, আমি ওটা নিয়ে দামটা বলতে পারছি না। অনেকে দাম জিজ্ঞাসা করেন বা বলেন কোন পেজ থেকে নিয়েছেন। আসলে যেটা পেজ থেকে কিনে ওটা বলে দিই, আর যেটা মার্কেট থেকে কিনে ওটা বলে দিই। তো যাই হোক, আমার এইখানে যতগুলো জিনিস আছে এগুলো বেশিরভাগই আমাদের চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেট থেকে কিনা হয়েছে। এখানে যে আরেকটা ক্যাসেবিলার যে নর্মাল হাঁড়িটা আমি যেটাতে রান্নাবান্না করি, এটা এক আপু দেখতে চেয়েছিল, নতুন এসেছে হয়তো বা আপুরা, সেই জন্য এইসব প্রশ্নগুলো করে থাকেন। তবে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন এবং শুনেন আমার ভিডিওগুলো, সেই জন্য তারা বুঝে শুনেই কিন্তু আমাকে কমেন্টগুলো করেন। তো এই হাঁড়িটা হচ্ছে ক্যাসেবিলার একটা হাঁড়ি, রান্না করতে করতে হাঁড়ির অবস্থা খারাপ করে ফেলেছে। তো স্টেইনলেস স্টিল হওয়ার কারণে আমার এই ক্যাসেবিলার হাঁড়িটা কিন্তু এখনও ঠিক আছে, একটু কালার নষ্ট হয়ে গিয়েছে, অনেক সময় তাড়াহুড়া করে রান্না করতে যায় তো চুলার হিট বাড়িয়ে, এই জন্য দেখা যায় কি গোল্ডেন যে কালারটা ওইটা একটু ডিসকালার হয়ে গিয়েছে। তবে এতদিনে যদি আমি ননস্টিক ইউজ করতাম, এতদিনে ননস্টিকের কোটিং সব উঠে যেত। তো ননস্টিক
ননস্টিক না বিদায় এই স্টেনলেস স্টিল দেখে কিন্তু এখনও ভালো আছে এবং এত বছর যাবত এখনও রান্নাবান্না করছে। তো ক্যাসেভিলার ওই হাঁড়িটা নিয়ে আমি আর কিছু বলছি না ডিটেলসে, ওটা নিয়ে আমার চ্যানেলে প্রিভিয়াস ভিডিওগুলো যদি ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন, ওখানে আমি ডিটেলসে বলে দিয়েছি সব কিছু। এই জন্য এই পাতিলটা নিয়ে আমি আর ডিটেলস কিছু বললাম না। তো আমার এই ব্যবহার করা যে হাঁড়ি পাতিলগুলো নিয়ে আপনাদের প্রশ্ন ছিল, আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে একটু ডিটেলসে বলে দেওয়ার জন্য। আশা করছি যাদের উপকারে এসেছে তো এসেছে, আর যাদের অপকারে এসেছে তাদের কথা বাদ দিলাম। অনেকে আমাকে প্রশ্ন করেন আপু ননস্টিক ভালো না স্টিল ভালো, তো আমি তাদেরকে সাজেশন দিব যে স্টিল কিনবেন, ননস্টিক থেকে দূরে থাকাই ভালো। আসলে ননস্টিক দেখার সৌন্দর্য, ভালো লাগে আসলে দেখতে, তবে কাজ করেও শান্তি, তবে কিছুদিন পর নষ্ট হয়ে যায়, কোটিংটা উঠে গেলে আর ভালো লাগে না এই ননস্টিকে ফ্রাই প্যানগুলোতে রান্নাবান্না করতে। তবে স্টেইনলেস স্টিল আপনি টাকা দিয়ে একবার কিনবেন, যুগ যুগ ইউজ করতে পারবেন, কখনো নষ্ট হবে না, শুধুমাত্র ঝং যদি না ধরে আর কি, তাহলে আপনি সারা জীবন ইউজ করতে পারবেন। তো এই যে আমার এই ক্যাসেভিলার এই হাঁড়িগুলা কত বছর আগে কিনেছি, এখনো পর্যন্ত আমি ইউজ করছি, খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাকে। এই পাতিলটাতে আসলে আমি সবসময় রান্নাবান্না করি, তো এই জন্যই কিন্তু আপুরা এটা নিয়ে প্রশ্ন করেন বেশি। তো আজকের ভিডিওতে বলে দিয়েছি। এছাড়াও এই হাঁড়িটা নিয়ে ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন চ্যানেলে, আশা রাখছি ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। তো এখানে আমি পাতিলগুলো শেয়ার করেছি, আমার আপা চলে এসেছে, দেখতে আমার ঘর দুয়ার সব কিছু মুছে টুছে দিচ্ছে, আর আমি ভাবলাম যে রান্নাবান্নাটা সেরে ফেলে আজকে খুব সাধারণ সিম্পল রান্নাবান্না করব। তো আমার শ্বশুরবাড়ি থেকে যে দেশি যে কাইল্লা গইনারা রুই মাছ এগুলো এনেছি, তো এগুলো কেটেই তো এনেছি, তো ওগুলো ভেজে নিয়েছি। আজকে ফুলকপি, সিম, আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করছি। আমার খুব বেশি ভালো লাগে এই সিজনের এই শীতকালীন সবজিগুলা। তো নর্মালভাবে যেভাবে তরকারিটা বসিয়ে সেভাবে বসিয়ে দিয়েছি, ঝোলের পানি দিয়ে একটু ওই পাশের চুলায় নিয়ে গিয়েছি ঢাকনা দিয়ে, হতে থাক। আর তার পাশের চুলায় আমি কাইক্কা মাছ ভুনা করব, তো সেটারই প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা হাঁড়ি বসিয়েছিলাম, পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে কাইক্কা মাছ বড়টা এনেছে আমার সাহেব, যেগুলাতে ডিমও ছিল, তো এগুলো ধুয়ে টুয়ে স্টেনারে পানি ঝরতে দিয়েছিলাম, তো একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। এত ছোট ছোট আঁশ ছিল, ধুতে খুব বেশি কষ্ট হয়েছিল আমার এগুলাতে। আর মাছ ওলারা তো তেমন করে কেটে দেয় না, অনেক কিছু রয়ে যায় আঁশ টাশ। তো এইদিকে আমি মাছটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম, আর পাশে চুলে নিয়ে গিয়েছি। আর এইদিকে আমার ফুলকপির তরকারিটা হয়ে গিয়েছে, উপর থেকে একটু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে মাখা মাখা ঝোল রেখে আমি নামিয়ে নিয়েছি। আর ভাতটা তো আগেই রান্না করে ফেলি আমি সব সময়, তো এখন মার গালতে দিয়েছিলাম, একটু সেঁকা দিয়ে আমি কাউন্টারে রেখে দিয়েছি। আর ফুলকপির তরকারিটা তো হয়ে গিয়েছে। আর কাইক্কা মাছটা যে আমি কষানোতে দিয়েছিলাম, কষিয়ে যাওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, তো এটাও আর একটু ঢাকনা দিয়ে দিব। আর এদিকে চুলার চারিদিকটা এত বেশি নোংরা হয়েছে, তো সাথে সাথে একটু ক্লিন করে নিচ্ছি আমি, সূচিবায়ও যাকে বলে আর কি, খারাপ লাগছে দেখতে। তো চুলাটাও তার পাশাপাশি আমি ক্লিন করে ফেলেছি, রান্নার পাশাপাশি আর কি। আর এদিকে মাছটা যখন একটু মাখা মাখা হয়ে গিয়েছে, আস্ত কয়েকটা কাঁচামরিচ, টমেটো কুচি আর ধনিয়া পাতা দিয়ে আমি এখন মাখা মাখা ঝোল করে আমি নামিয়ে নেব। তো সব কিছু কাউন্টারে আমি নামিয়ে নিচ্ছি, আর কাউন্টারের উপরেই তো আমার সব কিছু থাকে। তো কাউন্টার টপটা একটু ক্লিন টিন করে দেন হাঁড়ি পাতিল করে রেখে দিয়েছি। তো আজকে দুপুরবেলার এই সিম্পল তরকারিগুলাই ছিল। আর এখানে একটু করলার সালাদ বা করলার ভর্তা বানাবো, যাই বলেন। করলাগুলোকে একটু ছোট ছোট কুচি কুচি করে এভাবে কেটে দিয়েছে আমার সাহেব। সে দুপুরে আসলে বাসায় চলে এসেছিল, তো আমি ভাবলাম যে তাকে একটু বলি আমাকে করলার সালাদটা করে খাওয়ানোর জন্য। খুবই সিম্পল, তেমন কোনো কিছু লাগে না। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে আমি এখানে একটু ডলে নিচ্ছি। আর করলাগুলোকে তো আগে থেকে কুচি কুচি করে কেটে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো লবণ দিয়ে ডলে নেওয়ার পরে ওখানে আমি সবগুলা করলা যে কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দেন একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। কেউ চাইলে শুকনো মরিচও দিতে পারেন। করলা কিন্তু তিতা হলেও শরীরের জন্য খুবই উপকারী। আমার খুব ক্রেভিং উঠেছিল, আসলে এই খাবারগুলো আমার সাহেবের কাছ থেকে আমি শিখেছি। তো আজকে খুব খেতে ইচ্ছে করলো বিদায় আমার সাহেবকে আমি বলে দিয়েছি। মিরর অফ মনি আইডি থেকে এক আপু কমেন্ট করেছিল অনেক আগে, রাইস এবং মাংস যে প্লেট রাউন্ড বাটিতে রেখেছেন সে বাটি দুইটা কোন পেজ বা সব থেকে নেওয়া আর দাম কত? তো এই বাটিগুলো আমি রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেট থেকে কিনেছি আপু।
বড় বাটিটা হচ্ছে 450 টাকা দিয়ে নিয়েছিলাম মনে হয়, না 500 টাকা এরকম। আর ছোট বাটিটা ছিল 350 টাকা দিয়ে কিনেছি। তো আপু লেটে রিপ্লাইটা দেওয়ার জন্য অনেক বেশি দুঃখিত। তো আজকের ভিডিওতেও কিন্তু এই বাটিগুলো দেখতে পাচ্ছেন আপনি, যদি ভিডিওটা দেখে থাকেন। তো আপুর প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলার আয়োজনে যে খাবারগুলো ছিল খুব বেশি সাধারণ হলেও অনেক বেশি মজার হয়েছিল। করলা সালাডটা না খেয়ে থাকলে ট্রাই করে দেখতে পারেন। এখন হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার পালা, আর বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।